নমস্কার, আমি অমিত, আর তোমরা এখন শুনছো আলোকে। আচ্ছা, মানুষ মানুষের খারাপ করে পায়টা কি? দীর্ঘদিনের কোন একটা রোগে খুব কষ্ট পাচ্ছি, যদি কারো খারাপ করি রোগটা ভালো হয়ে যাবে। ওরা নতুন করে একটা বাড়ি করলো, আমি যদি টুকটাক করে ওদের ক্ষতি করি বাড়িটা আমার হয়ে যাবে। এগুলোও তো এক প্রকার মানসিক রোগ, তাই না? তবে যে টুকটাক করে কালো জাদু করে কিছুই পাওয়া যায় না তা বলবো না, পাওয়া যায়। সুদে আসলে নিজের সর্বনাশ, এই একদম অনিবার্য সত্য। একটা মানুষের ক্ষেত্রেও এর অন্যথা হয়নি। আজ যে ঘটনাটা তোমাদের শোনাবো এখানেও সেটাই হয়েছে। অনেকদিন ধরেই এরকম একটা ঘটনা খুঁজছিলাম। ঘটনাটি শেয়ার করেছে অলৌকিকেরই একজন পরিচিত সদস্য, তবে সে তার নাম গোপন রাখতে চায়, তাই নাম না করেই তোমাকে অসংখ্য ধন্যবাদ জানালাম। তো এছাড়াও ধন্যবাদ জানাই জ্যোৎস্না ভট্টাচার্যকে এত সুন্দর সুন্দর থাম্বনেল দিয়ে অলৌকিককে সাহায্য করার জন্য। আর বন্ধুরা, এমন ঘটনা যদি তোমাদের কাছেও থেকে থাকে চটপট পাঠিয়ে দাও। আর যদি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব না করা থাকে তাও চটপট করে দাও, যাতে কোনো এপিসোড মিস না হয়ে যায়। এবারে তাহলে আসি আজকের ঘটনায়। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে হ্যালো দাদা, আজ আমি তোমাকে আবার একটা ঘটনা বলতে এলাম। তবে শুরুতেই বলি, এই ঘটনায় তুমি আমার নাম নিও না, আর যাদের বাড়ির ঘটনা তাদেরও নাম উল্লেখ করছি না। শুধুমাত্র ঘটনাটুকুই বলবো, কারণটা ঘটনা শুনলেই বুঝতে পারবে। আমার বাপের বাড়ির ওখানে একটি ফ্যামিলি আছে, 3 ছেলে 3 মেয়ে, ছেলেদের বউ, বাচ্চা আর মা আর বাবা। দীর্ঘদিন ধরেই তারা আছেন, নিজেদের মতোই থাকেন। পাড়া সবার সঙ্গেই মোটামুটি ভালো ব্যবহারই ছিল, কিন্তু আস্তে আস্তে কি হলো, কালো জাদু, টুকটাক এসব দিকে ঝুঁকে পড়ল। বড় ছেলে আর বাবা ওসবের মধ্যে ছিল না, কিন্তু মেজ ছেলে, ছোট ছেলে আর ওদের মা 3 জনে এই কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক শিখতে শুরু করে। প্রথম প্রথম কিছু বোঝা যায়নি, গোপনে এসব করছিল। কিছুদিন পর থেকে আস্তে আস্তে ব্যাপারটা প্রকাশ পায়। শুরুটা হয়েছিল আমার বড় মাকে দিয়ে। আগেকার দিনের মানুষ, গ্রাম্য মহিলা, পাশাপাশি বাড়িতে যাওয়া আসা ছিল। তোমার বড় মা মাঝে মাঝে ওদের বাড়িতে যেত, বসে দুটো কথা বলতো, গল্পগুজব করত। বড় মা যখনই যেত, সময়ে অসময়ে ওই মহিলা বড় মাকে চা খাওয়ার জন্য খুব জোর করত। বড় মাও চা খেত। এরকম কয়েকদিন ওদের বাড়িতে চা খাওয়ার পর বড় মার কেমন যেন নেশা মতো হয়ে গিয়েছিল। বিকেল হলেই ওদের বাড়িতে যেতে হবে, ওনার হাতে চা খেতে হবে, সে ঝড় বৃষ্টি তুফান যাই হোক। তো এরকম কিছুদিন চলার পরেই বড় মায়ের শরীরটা না কেমন যেন খারাপ হয়ে আসতে থাকে। শরীরটা কেমন শুকিয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে। দিনভর শরীরে ক্লান্তি, উঠতে পারে না, কিন্তু বিকেল হলে তাও ওনার যাওয়া চাই। তখন একদিন আমাদের বাড়ির সবাই ওনাকে খুব বকাবকি করে, যবে থেকে তুমি এই বাড়িতে চা খাওয়া ধরেছ তবে থেকেই তোমার এই অবস্থা হচ্ছে। কি আছে ওই চায়ের মধ্যে? আমাদের বাড়িতে চা হয় না? আজকাল মানুষের বিশ্বাস আছে কি না কি মিশিয়ে দেয়। তো এরকম বকাবকি করার পর বড় মা আর ওদের বাড়িতে যেত না। তারপর থেকে আবার নিজে নিজেই আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। যদিও তখনও পর্যন্ত এটা বোঝা সম্ভব হয়নি যে ওরা ভেতরে ভেতরে এসব জাদু টোনা শিখছে। তবে এসব যারা শেখে, প্রথম প্রথম তারা গবাদি পশুর ওপর দিয়ে পরীক্ষা চালায় যে ঠিকঠাক মতো কাজ হচ্ছে কিনা। গরু, ছাগল এসবকে এরা টার্গেট করে, মেরে ফেলে, বাচ্চা নষ্ট করে দেয়। যেমন আমার কাকিমাদের একটা গরু ছিল, রাস্তা দিয়ে গোয়ালটা দেখা যেত। তো একদিন সকালে যখন কাকিমা দুধ দুইছে, তখন সেই মহিলা ওখান দিয়ে যাচ্ছিল। কাকিমাকে দেখে বলে,
কি গো, কি করছো? কাকিমাও বলে, এই তো দুধ দুইছি। তারপর তিনিও চলে গেলেন। কাকিমাও দুধ দুইয়ে ঘরে চলে এলো। হয়তো জানবে গরুর দুধ দুবেলা দুয়ানো হয়, একবার সকালে আর একবার বিকেলে। ও মা, বিকেলে যখন কাকিমা আবার দুধ দুইতে গেছে তখন একটা ভয়ঙ্কর কাণ্ড। গরুর 3টে বাট থেকে ঠিকঠাক মতোই দুধ বেরোচ্ছে, কিন্তু একটা বাট থেকে শুধুই রক্ত বের হচ্ছে, তাজা রক্ত। ওই দিকে তো কাকিমা তখন খুব ভয় পেয়ে যায়, কান্নাকাটি শুরু করে দেয় যে ভালো গরু, সকালেও দুধ দুইলাম, ঠিকই তো ছিল, হঠাৎ হলোটা কি? এরপরে ডাক্তার ডাকা হলো, কিন্তু ডাক্তারও কিছু করতে পারলেন না। বলেন, কিচ্ছু করার নেই, বাটটা নষ্ট হয়ে গেছে, হয়তো কোনোভাবে লেগেছে বা কিছু হয়েছে। এই নিয়ে তো কাকিমার খুব মন খারাপ। এর পরদিনই আবার আর একটা ঘটনা ঘটলো। আমার বৌদিদেরও একটা গরু ছিল। ওই দিন যাওয়ার সময় ওই গরুটাকেও মহিলাটি দেখেছিল। গরুটার পেটে বাচ্চা ছিল। পরদিন ওই বাচ্চাটা গরুটার পেটের মধ্যেই মারা যায়। এরকম আরো একজনের বাড়িতে হলো। তখন লোকেরা একটু একটু সন্দেহ করে যে ব্যাপারটা স্বাভাবিক মনে হচ্ছে না, নিশ্চয়ই তাহলে কেউ কোনো ক্ষতি করছে। তারপর একজনের সঙ্গে যোগাযোগ করা হলো। তিনি তখন বললেন, হ্যাঁ, ক্ষতি করা হচ্ছে। আপনাদের এলাকায় কেউ একজন কালো জাদু শিখছে। প্রথমে তারা গরু, ছাগল, পশু পাখির ওপর দিয়ে পরীক্ষা করে, সেই এরকম করছে। কিন্তু কে এরকম করছে সেটা যখন চিন্তা করতে যায় তখন সবার কাছেই একটা কমন কথা শোনা যায়, ওই মহিলা যেদিন দেখলো তারপর দিনই এরকমটা হলো। ফলে আস্তে আস্তে মানুষ ওদের সন্দেহ করা শুরু করলো। লোকেরা এরপর থেকে সাবধান হয়ে গেল, ওনার নজর থেকে গরু ছাগল বাঁচিয়ে রাখত। এরকম ভাবে বেশ কিছুদিন কাটলো। ওরাও আস্তে আস্তে ওসবে সিদ্ধহস্ত হয়ে উঠল। তারপর পশু পাখি ছেড়ে ধরল মানুষকে। ওনার যে 3 মেয়ে, মেজ মেয়ের ছেলেটার কোনোভাবে পা ভেঙে গিয়েছিল, সেই জন্য দিন কয়েকের জন্য ওকে মামা বাড়িতে এনে রাখা হয়েছিল। সেই মহিলা এমনই যে নিজের নাতির ওপরেই একটা প্রেত চালান করে দেয়। তারপর তো বাচ্চাটা যায় যায় অবস্থা, শ্বাস নিতে পারছে না, দম বন্ধ হয়ে আসছে। খবর পেয়ে ওর মা ছুটে এলো, কান্নাকাটি হইচই। ছেলেকে নিয়ে এরপর ডাক্তারের কাছে ছোটে, হাসপাতালে ছোটে। তখন আমাদের বাড়ি থেকে ওকে বলা হয়, ডাক্তারের কাছে গিয়ে কিচ্ছু হবে না, ছেলেকে বাঁচাতে চাইলে তোমার মাকে ধরো, অনেকের অনেক কিছু ক্ষতি করেছেন, হয়তো সেই কিছু করেছে। তারপর তো মেয়ে গিয়ে মায়ের সঙ্গে ঝগড়া বাঁধায়। পাড়ার লোকেরাও তখন যোগ দেয়। এতদিন তারা চুপ করেছিল, আজ সুযোগ পেয়েছে, আর কি ছাড়ে। কিন্তু ওর মা তো কিছুতেই স্বীকার করে না, বলে, আমার নিজের নাতি, আমি কি তার ক্ষতি করব? পাড়ার লোকেরাও পাল্টা বলে, তুমি সব পারো, যে অবলা প্রাণীর ক্ষতি করতে পারে সে এটাও করতে পারে। এসব যারা করে তাদের বিবেক, বিবেচনা, মনুষ্যত্ব কিচ্ছু থাকে না। তো এরপর ওই মহিলা আবার নিজে থেকেই নাতিকে ভালো করে দেয়। কোনো ডাক্তার, কবিরাজের কাছে নিয়ে যায়নি, নিয়ে গিয়েছিল তার গুরুদেবের বাড়িতে, যেখান থেকে তারা কালো জাদু শিখছিল। তাহলে এর মানেটা কি দাঁড়ায়? তবে এখানেই শেষ নয়, তারপর শোনো। আমার ভাইজি তখন খুব ছোট, সাইকেল চালানো শিখছিল। বাচ্চা মানুষ, সাইকেল থেকে পড়ে গিয়ে ওর পা ছুলে যায়। খবর পেয়ে আমি যখন আনতে গেলাম, গিয়ে দেখি ওর পা কেটে রক্ত বেরোচ্ছে। তো আমরা যখন আসছি তখন ওই মহিলার সঙ্গে রাস্তায় দেখা। উনি দেখতে পেয়ে গিয়েছিল যে ওর পা কেটে রক্ত বেরোচ্ছে। আমায় জিজ্ঞেস করলো, কি হয়েছে রে? আমিও 7-5 না ভেবে বলে দিয়েছি যে পড়ে গিয়েছে। ব্যাস, আর যাবে কোথায়?
দিন ৩-৪-এর মধ্যেই সেই জায়গাটা পচে যেন মাংস খসে পড়ছিল। ও তো খুব কাঁদছে, ব্যথায় থাকতে পারছে না। তারপর ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তারও তো দেখে ভয় পেয়ে গেলেন, বলেন, সর্বনাশ, এরকম চলতে থাকলে তো পা কেটে বাদ দিতে হবে। সেই শুনে আমার বৌদির মা বলেছিলেন, সামান্য পড়ে গিয়ে পা কেটে গেছে, লোহায়ও কাটেনি, কিছুই না, এই অবস্থা হয় কি করে? নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে, কেউ কোনো ক্ষতি করেছে। তারপর ওকে একটা ঠাকুর বাড়িতে নিয়ে যাওয়া হলো। সেখান থেকে বলল যে হ্যাঁ, ক্ষতি করছে, সহজে ঠিক হবে না, খুব খারাপ অবস্থা। তারপর সেখানে বাঁধন দিয়ে অনেক কিছু করার পর কোনো রকমে পাটা ঠিক হয়। বিশ্বাস করবে না দাদা, কি অত্যাচার যে করছিল মানুষের উপরে, লোকেরা একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। তবে শুধু কি এই, নিজের বড় ছেলের বউ, বাচ্চা হবে, ডাক্তার দেখিয়েছে, পরীক্ষা নিরীক্ষা করিয়েছে, সবই ঠিকঠাক, হঠাৎ সেই বাচ্চাটা নষ্ট হয়ে গেল। একবার না, দুবার এরকম হলো। যখনই বউটার পেটে বাচ্চা আসে, বউটা শাশুড়িকে বলে, তারপরে এরকম হয়। বউটার তো তাই নিয়ে খুব মন খারাপ হয়ে যায়, ভাবে যে শাশুড়িকে যেই জানাই তারপরেই বাচ্চা নষ্ট হয়ে যায়, কি ব্যাপার, এবার আর বলবো না, দেখি তো কি হয়। কিন্তু এবার আর বাচ্চা পেটে আসছে না। অনেক চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই আর কিছু হচ্ছে না। তখন সেও একটা ঠাকুর বাড়িতে যায়। সেখান থেকে ওকে বাড়ির একটু মাটি নিয়ে আসতে বলে। সেই মাটি নিয়ে যাওয়ার পর উনি বলেন, বাচ্চা তোমার আর কোনোদিনই হবে না, যতই ডাক্তার দেখাও, যাই করো, কিচ্ছু হবে না, ভয়ঙ্কর ক্ষতি করে দিয়েছে তোমার। বউটা তো তখন খুব কান্নাকাটি করে, বলে যে কিছু একটা উপায় করুন, প্রতিটা মেয়েরই তো মা হওয়ার স্বপ্ন থাকে, কিছু একটা করুন, কোনো একটা উপায় বলুন। তিনি তখন বলেন, করার থাকলে নিশ্চয়ই করতাম, এটাই তো আমার কাজ, কিন্তু কিচ্ছু করার নেই, বিশ্বাস করো। তবে একটা জিনিস হতে পারে, জাদুটোনার প্রভাব চিরস্থায়ী হয় না, যতদিন যায় আস্তে আস্তে ফিকে হয়ে যায়, এক সময়ের মেয়াদ শেষও হয়ে যায়। তাই দেখো, মেয়াদ শেষ হওয়ার পর হলেও হতে পারে। তো এরপরে বউটা বাড়িতে আসে, শাশুড়ির সঙ্গে তুমুল অশান্তি। আমার দুটো বাচ্চাকে তুমি শেষ করে দিয়েছো, আর যেন বাচ্চা না হয় আমার উপরেও কালো জাদু করেছো, কেন? কি ক্ষতি করেছি আমি তোমার? উনিও তো তখন সমানে গলাবাজি করছে, আমি কেন কিছু করতে যাব, আমারই তো নাতি, বংশের বাতি, আমি কেন নষ্ট করতে যাব? আরো তো ছেলেরা আছে, তাদেরও বিয়ে হবে, বাচ্চা হবে, দেখবো তো তাদের কি করে হয়। তোমার দোষ আছে, নিজের পাপ তুমি আমার ঘাড়ে চাপাচ্ছ, আমাকে মিথ্যে বদনাম দিচ্ছ তুমি। আসলে তখন তো গ্রামাঞ্চলের দিকে প্যাড, ন্যাপকিন, ড্রাইপার এসবের কোনো ব্যবহার ছিল না, ন্যাকড়া বা কাপড় ব্যবহার করত। বউটার সেই রক্তমাখা কাপড়ের উপরেই কালো জাদু করেছিল সেই মহিলা, যাতে তার আর কখনো বাচ্চা না হয়। তো এরপরে মেজ ছেলের বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে। মেয়ে বাড়ির লোকেরাও ছেলে বাড়ির খোঁজ খবর নিচ্ছে, কিন্তু এসব শোনার পর কেউ আর মেয়েকে বিয়ে দিতে রাজি নয় ওই বাড়িতে। এতটা বদনাম হয়ে গিয়েছিল বাড়িটার যে লোকজন সবাই এড়িয়ে চলতো, কথাও বলতো না, দেখলেই দরজা বন্ধ করে দিত। যাই হোক, শেষ অবধি খুব গরিব ফ্যামিলির একটা মেয়ে পাওয়া গেল। গোপনে চুপচাপ তার সঙ্গেই মেজ ছেলের বিয়ে হলো। কিছুদিন পর এরপর মেজ বউটাও প্রেগনেন্ট হলো। উনি তখন বড় বউকে শুনিয়ে বলে, দেখলে, এই তো মেজ বউয়ের বাচ্চা হবে, আমি কিছু করলে হতো? তোমার দোষ, তোমার পাপ। কিন্তু 5 মাস যেতে না যেতেই মেজ বউটারও বাচ্চা নষ্ট হয়ে গেল। ঠাকুরের প্রসাদ না কি একটা যেন খেতে দিয়েছিল ওকে, তারপরে এই অবস্থা। তখন বড় বউটাও আবার বলে, হলো তো, আমার না হয় দোষ, ওরও দোষ,
সবার দোষ। আপনি কিছু করেননি তো? আবার সেই অশান্তি, হইচই, চিৎকার চেঁচামেচি। একসময় সব আবার শান্ত হলো। কিছুদিন পর মেজ বউ আবার একবার প্রেগনেন্ট হলো। ডাক্তার দেখিয়েছে, সবকিছু মেনে চলে, সবই ঠিকঠাক। তারপরেও আবার চেয়ে সেই 7 মাসে এই বাচ্চাটাও নষ্ট হয়ে গেল। এবার তো মেজ বউ অগ্নিমূর্তি ধারণ করে। বড়দি দুবার এরকম হলো, আমারও এরকম হচ্ছে। আমাদের সবার দোষ। সত্যি করে বলুন তো, কি করেন আপনি? কেন এইভাবে বাচ্চাগুলোকে খাচ্ছেন? মেজ ছেলেও তো ভুক্তভোগী। সেও দেখতে দেখতে, শুনতে শুনতে কেমন পরিবর্তন হয়ে গিয়েছিল। কারণ বড় ছেলে ওসব না শিখলেও মেজ ছেলেও তো শিখেছিল। সেও তো সব জানে যে হ্যাঁ, কালো জাদু করে এসব করা যায়। ও তখন মাকে চেপে ধরে। হ্যাঁ, তুমি কিছু করেছো, তুমি না করলে বারবার এরকম হয় না। বুড়ি তখন কি করে, ঠাকুর ছুঁয়ে ঠাকুরের পায়ে মাথা ঠুকে ঠুকে বলে, আমি কিছু করিনি, এই ঠাকুর ছুঁয়ে বলছি, তোরা বিশ্বাস কর। এই অনর্থ ভগবানও সহ্য করতে পারেননি। অন্যায় করে আবার আমাকেই সাক্ষী রেখে মিথ্যে বলা। এর শাস্তি সেই মহিলা হাতে নাতে পেলেন। তারপর একদিন সেই মহিলা কি করে যেন পড়ে যায়। যে হাত দিয়ে এত অপকর্ম করেছে, পড়ে গিয়ে সেই হাত ভেঙে যায়। কিন্তু ওই যে পড়ল তো পড়লই, আজও সে বিছানা শয্যা। বিছানা থেকে ওঠার ক্ষমতা নেই। হেগে মতে ওর মধ্যেই পড়ে থাকে, লাথি ঝাঁটা খায়। বছরের পর বছর ওইভাবেই পড়ে আছে, পচে গলে ধুকে ধুকে মরছে। একেবারে মরলে তো মুক্তি পেয়ে যেত, কিন্তু এত পাপ করেছে, অবলা প্রাণী থেকে শুরু করে মানুষকে এত কষ্ট দিয়েছে, এত জ্বালিয়েছে, তার ফল তো ভুগতেই হবে। পাপ কখনো বাপকেও ছাড়ে না। ভাবছো তুমি যা করছো ঠিক, ওপরওয়ালা সব দেখেন। তিনি যখন আঘাত হানেন, তখন একটা দুটো নয়, তীরে তীরে একেবারে ঝাঁঝরা করে দেয়। যেমনটা মহাভারতে পিতামহের হয়েছিল। অপেক্ষা করো, ভগবান ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। তো এই ছিল বন্ধুরা আজকের ঘটনা। কোনো ভাষা খুঁজে পাচ্ছি না বলার মতো। সত্যি ভগবান আছেন, তিনি শেষ ভরসা। তিনি পাপীকেও যেমন শাস্তি দিলেন, আবার নিরপরাধ ভুক্তভোগী মানুষকেও সব আবার ফিরিয়ে দিলেন। বড় বউ, মেজ বউ যারা গর্ভেই তাদের সন্তান হারিয়েছিল, তারা আজ প্রত্যেকেই মা হয়েছে, তাদের সন্তান আছে। সুপার ঘটনা। তোমায় তাই আবার একবার ধন্যবাদ জানালাম এরকম ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমাদের কাছে যদি এমন ঘটনা থেকে থাকে, চটপট পাঠিয়ে দাও। ভিডিও ডেসক্রিপশনে দেওয়া বা থাম্বনেলে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। লিখেই যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে, তার কোনো মানে নেই। সাজিয়ে গুছিয়ে নেবার দায়িত্ব আমার, মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্ব আমার। তাই নির্ভয়ে এবং নিঃসংকোচে তোমরা এখানে ঘটনা শেয়ার করতে পারো। এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, সেখানে মিঠু পাত্র লিখেছে, অমিত কেমন গরম পড়েছে, তবুও ঘটনা শুনছি। তাহলে বোঝো আমার অবস্থা। দরজা জানলা বন্ধ করে, ফ্যান বন্ধ করে কিভাবে রেকর্ড করি, এপিসোড তৈরি করি। কিন্তু করতে তো হবেই, উপায় নেই। সুতৃষ্ণা রয় লিখেছে, হ্যালো অমিতদা, কেমন আছো তুমি? আমি সুতৃষ্ণা, এখন তোমার সুন্দর কণ্ঠে ঘটনা শুনছি। গীতাদি লিখেছে, ভাই এই পৃথিবীতে হয় না বলে কিছু নেই। আমি আরও ভালো করে বুঝলাম, এখানে বেঈমান মানুষরা সব থেকে বেশি আছে। আমার অনেক টাকা মেরে নিয়েছে, বাবা মা বাছা বলে। এটাই তো জীবন দিদি, ভালো মন্দ আশা নিরাশা থাকবে। মানুষ রং বদলাবে, কেউ উপকার করবে, কেউ ক্ষতি করবে, কখনো হারবে, কখনো জিতবে। এইভাবেই তো জীবন চলে, আর এটাকে মেনে নিতে হয়। আরেকটাও কথা আছে জানো, সব কিছু করে সময়। আমাদের যখন সময় খারাপ হয়,
তখন ভালো মানুষও রং বদলায়। আবার যখন সময় ঘুরে আসে তখন সব ক্ষতি পূরণ হয়ে যায়। আবার অজন্তা হরে লিখেছে, বাহ, দুটো ঘটনাই খুব ভালো লাগলো, কিন্তু তৃতীয় ঘটনাটা ভীষণ ভয়ের ঘটনা। বুলটি মাইতি লিখেছে, দাদা খুব সুন্দর ঘটনাগুলো, এক কথায় অসাধারণ। অমিতা জেঠিমা লিখেছে, আজকে মনে হচ্ছে অন্যরকম সুন্দর হবে ঘটনা, তোমার বলা কোনো ঘটনাই আমার মিস হয় না। সমী সরকার লিখেছে, অমিতদা তোমার কণ্ঠ কি দিয়ে বানানো, এত সুন্দর, আই লাভ ইউ অলৌকিক। মনীষা কাকিমা লিখেছে, সেকেন্ড ঘটনাটা খুব ভয়ের। জবা চক্রবর্তী লিখেছে, হ্যালো অমিত দাদা, জবা চক্রবর্তী বলছি, কদিন ধরে আমার নাম নিচ্ছেন না কেন আমি বুঝতে পারছি না। আসলে দোষ তোমারও নয়, দোষ আমারও নয়। অনেক সময় অনেক কমেন্ট হাইড হয়ে যায়, তখন দেখা যায় না। এছাড়াও আরও কমেন্ট করেছ সুলেখা পণ্ডিত, মায়াদি, অক্ষয় অধিকারী, সৌমিতা চক্রবর্তী, সুরদীপ কুণ্ডু, বিশ্বজিৎ ভট্টাচার্য সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা। তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি। আবার দেখা হবে মঙ্গলবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।